আসসালামু আলাইকুম। চলতি মাসের 28 তারিখে অ্যাডভোকেটশিপ রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই নিজেদের মতো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং নিচ্ছেন। তো কিভাবে একটি ভালো পরীক্ষা দেওয়া যায়, এই যে নিজের এতদিনের প্রস্তুতিটাকে কিভাবে পরীক্ষার খাতায় ভালোভাবে উপস্থাপন করা যায়, সেই বিষয়টি নিয়ে মূলত আজকের ভিডিও। অর্থাৎ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় গুড পারফরমেন্স নিয়ে আজকে কথা বলবো। গুড পারফরমেন্স বলতে একটা পরীক্ষায় কি করা যাবে কি করা যাবে না, কিভাবে লিখতে হবে, সময়ের বন্টন, খাতায় কোথায় মার্জিন করা যাবে, কতটুকু জায়গা খালি রাখতে হবে, তারপরে ভাঁজ করা যাবে কি না, এরকম নানান প্রশ্ন আছে। তারপরে অন্য কলম দিয়ে কালারিং করা যাবে কি না, তারপরে আপনার সেকশনগুলোকে হাইলাইট করার বিষয় আছে। এই যে নানান ধরনের মনের মধ্যে প্রশ্ন আপনাদের মধ্যে জমে আছে, সেই সব প্রশ্ন নিয়েই মূলত আজকে আমি কথা বলবো। শুরুতেই আমি আলোচনা করব পরীক্ষার খাতা যখন আপনার হাতে আসবে, আপনি যখন খাতাটা পাবেন তখন কি করবেন, সেখান থেকেই আমি শুরু করব আলোচনাটা, এবং পর্যায়ক্রমে আমি বাকি সব বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম কাজ হচ্ছে যে খাতার মধ্যে প্রথম যে পেজটা থাকে উপরে, সেই পেজের মধ্যে কিন্তু আপনার নাম, রোল নাম্বার, তারপরে আপনার নিজের সিগনেচার, ইনভিজিলেটরের সিগনেচার, এই সব বিষয় থাকে প্রথম পেজে। এরপরে প্রথম পেজ বলতে উপরের কভারটাতে, এরপর ওইটা যখন উল্টাবেন অপোজিটে দেখতে পাবেন, ধরুন এটা যদি প্রথম পেজ হয়, এটা প্রথম পেজ, সেটা যখন আপনি উল্টাবেন এইদিকে থাকবে কিছু ইনস্ট্রাকশান। সেই ইনস্ট্রাকশানগুলো আপনাকে এই পরীক্ষার জন্য মেনে চলতে হবে। তো আমাদের যারা আমরা পরীক্ষার্থী, রিটেন পরীক্ষার্থী, অনেক সময় আমরা কেন্দ্রে যখন প্রবেশ করি আমাদের মধ্যে অনেক বিষণ্ণতা কাজ করে, অনেক টেনশন কাজ করে। আবার যখন আমরা সিটে বসি, খাতাটা পাই, প্রশ্নপত্র পাই, তখন আমাদের এক্সাইটমেন্টটা ওই লেভেলে চলে যায় যে আমরা অনেক সময় ভালো করে ইনস্ট্রাকশনগুলো পড়ে দেখি না। আর এই ইনস্ট্রাকশনগুলো পড়াটা অনেক সময় আমাদের সময়ের অপচয় মনে হয়, সময় মনে হয় এই বুঝি শেষ হয়ে গেল। কিন্তু এই ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো না মানলে যে পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আমরা সচেতন না। সুতরাং যে ইনস্ট্রাকশনগুলো পরীক্ষার রুমে বসে আপনি পড়তে হবে বা পড়া উচিত, সেইগুলো যদি আগে থেকে যদি আপনার জানা থাকে, তাহলে ওই যে দুশ্চিন্তাটা আর কাজ করবে না। তাই আমি সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম পেজে তো আপনি প্রবেশপত্র থেকে দেখে আপনার রোল নাম্বার, আপনার সিগনেচার, তারপরে ইনভিজিলেটরের সিগনেচার সব কিছু ঠিকঠাক মতো করবেন। এরপরে পেজটা উল্টানোর সাথে সাথে আপনি দেখতে পাবেন ওখানে প্রায় 9টা ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশনগুলো কি কি আমি একটু পড়ে দিই। ইনস্ট্রাকশনগুলো আমি একটা একটা করে পড়ছি এবং সেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করব। প্রথম যেটা আছে সেটা হলো বোথ সাইডস অফ দ্য পেজ অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট শুড বি ইউজড। দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাজ এ সাপ্লাইট মাস্ট বি ডিপোজিটেড অ্যান্ড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট নট বি সাবস্টিটিউটেড বাই অ্যানাদার। অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা পেজের উভয় পৃষ্ঠা আপনাকে লিখতে হবে। একটা পেজে 2টা পৃষ্ঠা থাকে, সেই 2টা পৃষ্ঠায় কিন্তু আপনাকে লিখতে হবে। লেখা শেষে এই খাতাটা আপনাকে পরীক্ষকের বরাবর ওখানে যেই রুমের দায়িত্বে যিনি থাকে তাকে দিয়ে কিন্তু আপনাকে বের হতে হবে। এই খাতা ওখান থেকে নিয়ে অন্য কোনোভাবে কিন্তু এক্সামিনারের কাছে পৌঁছানো যাবে না, এই জিনিসটা বলা আছে। ধরুন একটা পেজের উভয় পিঠ আপনাকে লিখতে হবে, সেটার মানে হচ্ছে এটা ধরে নিলাম আমি একটা খাতা, এটা একটা খাতা, সেই খাতায় 2টা পৃষ্ঠা, মানে একটা পেজের 2টা পৃষ্ঠা থাকবে। এই একটা পৃষ্ঠা, তারপরে উল্টাইয়ে এদিকে একটা পৃষ্ঠা, অর্থাৎ এই 2টা সাইডে কিন্তু আপনাকে লিখতে হবে। এই হলো ফার্স্ট নির্দেশনা। তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা হলো এক্সামিনার মাস্ট নট বি রাইট হিজ অর হার নেম, রোল নাম্বার অর এনি আনইউজুয়াল সাইন।
that anyway carries his or her identity on the answer script, and if she or he does so, the answer script will not be considered for marking. এখানে বলা হচ্ছে খাতার ভিতরের কোনো অংশে আপনি রোল নাম্বার, আপনার নাম বা এমন কোনো সাইন আপনি ওখানে করতে পারবেন না, এমন কোনো চিহ্ন আপনি ওখানে দিতে পারবেন না যেটার দ্বারা আপনাকে শনাক্ত করা যায়। যদি এরকম কেউ করে থাকে তাহলে তার খাতাটি মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। 3 নম্বরে বলা আছে examiners are suggested to check if there is security shield on the top page of the answer script. The answer script will not be considered for marking if the secure shield is not present on the top page of the script. অর্থাৎ আপনাকে যেই খাতাটা আপনাকে পরীক্ষার কেন্দ্র থেকে দেওয়া হবে সেই খাতার একদম টপে প্রথম পেজের উপরে একটা বার কাউন্সিলের একটা শিল থাকবে, সেই শিলটা আপনাকে চেক করে নিতে বলা হচ্ছে। যদি সেই শিলটা না থাকে তাহলে ওই খাতাটা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। সুতরাং আপনারা যখন প্রথম পেজে নাম লিখতে যাবেন ওই সময়ে আপনারা এই শিলটা অবশ্যই চেক করে নেবেন, দেখবেন ওইখানে বার কাউন্সিলের ওই শিলটা একদম টপ পেজে একটা শিল থাকে। টপ পেজে বলতে একদম আপনারা এখানে যখন নাম থাকবে এই সাইডে হয়তো আপনার নাম থাকবে, এদিকে ইনভিজিলেটরের সিগনেচারের বিষয়গুলো থাকবে, কিন্তু এই জায়গায় গিয়ে দেখা যাবে একটা এদিকে মানে উপরের একদম টপে একটা শিল থাকবে, যেটা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা শিল থাকবে, সেই শিলটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার, examiners found adopting any unfair means shall be subjected to expulsion or silent expulsion and further disciplinary action. পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করে তাহলে তাকে এক্সপেল করা হবে অথবা সাইলেন্ট এক্সপেল করা হবে, অর্থাৎ বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হবে, এই বিষয়টা বলা হয়েছে। 5 নম্বরে আছে examiners must not keep any kind of electronic device, hearing aid, calculator, bag, paper, notebook or mobile phone in their possession during the examination and shall not discuss anything with another examinee. Possession of papers, notes, any kind of electronic device, mobile phone and books will entail expulsion or silent expulsion of the examinee from the examination hall and further disciplinary action. Examiners must also keep their both ears visible. অর্থাৎ পরীক্ষার্থী কোনো বৈদ্যুতিক ডিভাইস যেটা শ্রবণে সহায়তা করে এ ধরনের কোনো ডিভাইস, ক্যালকুলেটর, ব্যাগ, কাগজ, কোনো নোট বই বা মোবাইল ফোন পরীক্ষার সময় তাদের সাথে রাখতে পারবে না এবং অন্য কোনো পরীক্ষার্থীর সাথে কোনো রকম আলোচনা বা কথাবার্তা এসব বলতে পারবে না। কাগজপত্র, নোটস ও যে কোনো ধরনের বৈদ্যুতিক ডিভাইস, মোবাইল ফোন বা বইগুলো পরীক্ষা হল থেকে পরীক্ষার বহিষ্কার বা মানে এখানে এইগুলা যদি পাওয়া যায় তাহলে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার বা নীরব বহিষ্কার তো করা হবে, পাশাপাশি তার বিরুদ্ধে যে কোনো আইনগত পদক্ষেপও গ্রহণ করতে পারে। এবং এখানে আরও বলা আছে যে পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে অবশ্যই তার 2টি কান দৃশ্যমান রাখতে হবে। তারপর 6 নম্বরে বলা আছে answers of more than the required number of questions shall not be taken into consideration for marking. A stack of answers or folded pages of the answers script will not be taken into consideration for marking. অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি পরীক্ষায় যে কয়টা প্রশ্নের অ্যান্সার চেয়েছে, যে কয়টা নাম্বার অ্যান্সার করতে হবে শুধু সেগুলোই গ্রান্টেড হবে। এর চেয়ে বেশি অ্যান্সার যদি আপনি চালাকি করে লিখতে চান তাহলে সেটা গ্রহণ করা হবে না। ধরুন বার কাউন্সিল রিটেন পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রের মধ্যে মোট 13টা প্রশ্ন থাকে, সেখান থেকে আমাদেরকে অ্যান্সার করতে হয় মোট 7টা প্রশ্ন। এখন আপনি চালাকি করে সেই 7টা প্রশ্ন তো লিখলেন, মানে আপনার নাম্বার যাতে বেশি আসে
সেজন্য আপনি অনেক সময় চিন্তা করলেন এগুলা থেকে হয়তো আপনার নাম্বার কাভার হবে না, আপনি চালাকি করে 8টা লিখে ফেললেন বা 9টা লিখে ফেললেন, তখন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। অতিরিক্ত যে প্রশ্নের উত্তরগুলো আপনি লিখেছেন সেগুলো কিন্তু আপনার মূল্যায়নের জন্য বিবেচিত হবে না, সেগুলোর জন্য কোনো মার্কিং করা হবে না। ওই মোট 7টাকেই কিন্তু তারা মার্কস করবে, 7টার উপরেই কিন্তু নাম্বার দেওয়া হবে। বাকি যে 2টা বা 1টা আপনি অতিরিক্ত লিখেছেন সেটার উপর কোনো নাম্বার দেওয়া হবে না। সুতরাং এই ধরনের মূল উত্তরগুলোর বাইরে অন্য কোনো এক্সট্রা কোনো প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবেন না। এছাড়াও বলা হচ্ছে কোনো ভাঁজ করা কোনো খাতা যদি পরীক্ষার খাতা মানে পরীক্ষার খাতার সাথে যদি কোনো ভাঁজ করা খাতা দেখা হয়, কোনো ভাঁজ করা খাতা দেখে সেই খাতাটা তারা মূল্যায়ন করবে না। কোনো ভাঁজ করা খাতায় যদি আপনি উত্তর লিখেন অথবা কোনো ভাঁজ করা খাতা যদি পরীক্ষক পান, সেই খাতার উত্তরটাকে মূল্যায়ন করা হবে না। যেমন আপনি পরীক্ষায় আসতে পারে এরকম চিন্তা করে কোনো একটা খাতায় কোনো অ্যান্সার লিখে নিয়ে গিয়েছেন নকল হিসেবে, সেই খাতাটাকে ধরেন আপনার এরকম একটা খাতা আপনি আগে থেকেই নিয়ে গেছেন, সেই খাতাটা উত্তর লেখা আছে, আপনি ভাঁজ করে চুরি টুরি করে নিয়ে গেলেন, পরীক্ষার খাতার যে মূল খাতা আছে সেটার সাথে এটা মিশিয়ে দিয়ে আপনি ওটা জমা দিয়ে দিলেন। পরীক্ষক যদি এই খাতা দেখতে পারে তাহলে সেটাকে অবশ্যই মূল্যায়ন করবে না। এই হলো বিষয়। সুতরাং এরকম কোনো এক্সট্রা খাতা নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। তারপর 7 নম্বরে বলা আছে এক্সামিনিস উইল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল আনটিল দ্য এক্সপায়ারি অফ দ্য at least 2 hours from the beginning of the examination। অর্থাৎ কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে 2 ঘন্টার কম সময়ের আগে বের হতে পারবে না। অন্তত 2 ঘন্টা পর্যন্ত পরীক্ষা দিতে হবে, তারপরে যদি কেউ বের হয়ে যেতে চায় যেতে পারবে, কিন্তু 2 ঘন্টা পর্যন্ত পরীক্ষা চলা শুরু থেকে প্রথম 2 ঘন্টার মধ্যে কেউ রুম থেকে বের হতে পারবে না। অনেকেই দেখা যায় ওয়াশরুমে যাওয়ার জন্য চেষ্টা করে, আবার অনেকেই দেখা যায় 2 ঘন্টার আগেই হয়তো পারছে না দেখে খাতা জমা দিয়ে চলে যেতে চায়। এরকম করা যাবে না। মিনিমাম আপনাকে 2 ঘন্টা পর্যন্ত রুম থেকে বের হতে দেওয়া হবে না। 8 নম্বরে আছে স্মোকিং ইন দ্য এক্সামিনেশন হল ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। পরীক্ষার কেন্দ্রে স্মোকিং করা বা ধূমপান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 9 নম্বরে আছে ডিসিশন অফ দ্য চেয়ারম্যান এনরোলমেন্ট কমিটি শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং ইন রেসপেক্ট অফ এনি ম্যাটার হুইচ ইজ নট স্পেশালি মেনশনড ইন দিস ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনে দেওয়া হয়নি এরকম কোনো বিষয়ে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বা এনরোলমেন্ট কমিটির যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এই হলো ইনস্ট্রাকশন। এরপর দেখুন এই ইনস্ট্রাকশনগুলোর নিচে একটা লাইন লেখা আছে যেখানে লেখা আছে অ্যান্সার টু বি স্টার্টেড ফ্রম হেয়ার আদারওয়াইজ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট শ্যাল নট বি কনসিডার্ড ফর মার্কিং। প্রশ্নের এই জায়গা থেকে লেখা শুরু করতে হবে, অন্যথায় উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। অনেকেই কি করে এই ইনস্ট্রাকশনের নিচের এই জায়গাটি খালি রেখে অপর পেজে চলে যায় লেখা শুরু করার জন্য। এটা করা যাবে না। একদম যেখান থেকে লেখা শুরু করতে বলা হয়েছে সেখানে প্রয়োজনে 2-3 লাইনের স্পেস থাকুক, সেই 2-3 লাইন হলেও ওই জায়গা থেকে ওই জায়গায় লিখতে হবে এবং ওই জায়গা থেকে লেখা শুরু করতে হবে। আপনার এই জায়গার লেখাগুলোর সাথে কিন্তু পরবর্তী পেজের লেখাগুলোকে কম্পেয়ার করে আপনার উত্তরপত্রটা মূল্যায়ন করতে হবে। সো ভুলেও ওই জায়গা বাদ দিয়ে অপর পেজ থেকে লেখা যাবে না। এটি হলো মোটামুটি শুধু এনরোলমেন্টের ইনস্ট্রাকশনগুলো। এবার আসি আপনার ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে থাকে, যে মার্জিন করতে হবে কিনা অথবা না করলে কি হবে, মার্জিন করে কতটুকু স্পেস রাখতে হবে, তারপরে পরীক্ষার খাতায় উত্তরপত্র লেখার সময় ভূমিকা উপসংহার এগুলো লিখতে হবে কিনা অথবা সেগুলো লেখা যাবে কিনা, এই ধরনের অনেক বিষয় থাকে। তারপরে থাকে হচ্ছে আপনার সেকশনগুলোকে যাতে পরীক্ষক দেখতে পায় সেই জন্য ওগুলোকে আলাদাভাবে অন্য কালার করা যাবে কিনা বা হাইলাইট করার জন্য নিচে কোনো আন্ডারলাইন করতে হবে কিনা, এরকম নানান রূপ প্রশ্ন থাকে। এখন আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসি মার্জিনের বিষয়ে। দেখুন পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের মধ্যে 100 মার্কস লেখা থাকে, 100 মার্কসের বন্টনটা লেখা থাকে।
কোন প্রশ্নের মধ্যে কত মার্কস পাবেন। অর্থাৎ এই প্রশ্নপত্রের উত্তরগুলো প্রপারলি দিতে পারলে কিন্তু আপনি 100 মার্কস পাবেন। তো সেজন্য শুরুতেই বলে রাখি যে আপনার পরীক্ষার মার্জিন, তারপরে আপনার সেকশনকে হাইলাইট করা, তারপরে ভূমিকা উপসংহার, এ ধরনের কোনো কিছু দিয়ে পরীক্ষা প্রশ্ন শুরু করা শেষ করা, এইগুলোর জন্য আলাদাভাবে মার্কস দেওয়ার কোনো বিধান বা কোনো ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া নাই। সুতরাং এইগুলো হচ্ছে এক্সট্রা হেডাক, যেগুলো আপনারা অযথাই চিন্তা করছেন। পরীক্ষায় আপনি মার্জিন করলেন কি করলেন না, তারপরে নিচে সেকশনের নিচে আপনি হাইলাইট বা আন্ডারলাইন করলেন কিনা, এই বিষয়গুলো মুখ্য নয়। তারপরেও অনেকের মধ্যে প্রশ্ন থেকে যায় যে মার্জিন ছাড়াই কি আমরা উত্তর লিখে ফেলব। তো মার্জিন করার বিষয়টা পুরোটাই নিজের উপরে, কারণ এটা হচ্ছে মার্জিন করার বিষয়টা আসে খাতাকে সুন্দর দেখানোর জন্য এবং নিজের লেখাটাকে সুন্দর উপস্থাপনটা শো করার জন্যই মূলত মার্জিনটা দরকার পড়ে। সো আপনি মার্জিনও করতে পারেন, অথবা মার্জিন না করে ওই মার্জিনের জন্য একটা স্পেস রেখে দিতে পারেন, যাতে করে আপনার লেখাটা সুন্দর লাগে। এই হলো বিষয়। তো আমি যেটা করতাম, আমার কাছে এরকম একটা আছে, এই যে 4 সাইডে কিন্তু স্কেল করার সুযোগ আছে, এটা বসিয়ে দিলে কিন্তু আমি অনায়াসেই স্কেল করে ফেলতে পারতাম। তো চাইলে আপনারা এরকম একটা নিয়ে যেতে পারেন। অবশ্য এগুলো খুবই বিরক্তিকর, এটা আমি হয়তো কয়েকটাতে করেছি পেজ, সবগুলোতে মার্জিন করা সম্ভব হয় না, অনেক সময়ও কুলায় না, এটা সময়ের অপচয় মনে হয়। জাস্ট স্পেসটা রেখে দিলে হবে। কতটুকু ইঞ্চি রাখতে হবে সেটার কোনো নির্দিষ্ট যেহেতু নির্দেশনা বা ইনস্ট্রাকশন নাই, সুতরাং আপনাকে কত ইঞ্চি রাখতে হবে সেটা নিয়ে ভাবতে হবে না। সাধারণত আমরা উপরে 1.5 থেকে 2 ইঞ্চি, বাম পাশে 1 থেকে 1.5 ইঞ্চি এবং ডান পাশে ও নিচে 0.5 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখা ভালো। এতে পরীক্ষার যে লেখাগুলা আমরা যে উত্তরটা লিখি সেটা দেখতে একটু সুন্দর দেখায়, এইটুকুই। অথবা আপনি চাইলে উপরে এবং সাইডে আপনি উপরে 1.5 ইঞ্চি রাখেন, বা বাম পাশে আপনি 1 ইঞ্চি রাখেন, ডানে এবং নিচে আপনি 0.5 ইঞ্চি করে রাখেন, অথবা 0.5 ইঞ্চির চেয়ে কম রাখলেও অসুবিধা নেই। এগুলা কোনো কিছু ম্যাটার করে না। আপনার মেইন হচ্ছে যে উপস্থাপনটা সুন্দর হলে, আপনার পয়েন্টগুলো যদি দূর থেকে বোঝা যায়, সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারেন, তাহলেই হয়ে যায়। এরপর আসে ভূমিকা উপসংহার। আমরা সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করি, ল ডিপার্টমেন্ট না, অন্য কোনো ডিপার্টমেন্টে যদি পড়াশোনা করি, তখন সেই ক্ষেত্রে দেখা যায় আমরা ভূমিকা উপসংহার কোনো একটা রচনা লিখতে দিলেও সেখানে আমরা সূচনা লিখি, তারপরে দেখা যায় অন্য আলোচনা করি, সূচনা, প্রারম্ভিকা বা ভূমিকা এ ধরনের দিয়ে শুরু করি, তারপরে শেষে গিয়ে আবার দেখা যায় উপসংহার দেই। অর্থাৎ এই প্রশ্নটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে। উপসংহার লিখলেই বোঝা যায় যে এই প্রশ্নটি শেষ করা হয়েছে। উপসংহার না লিখলে হয়তো পরীক্ষক মনে করতে পারে যে এই প্রশ্নটা মনে হয় শেষ হয়নি। আইনের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু নাই। এখানে ভূমিকা উপসংহার লেখার মতো কিছু নাই। তবে হ্যাঁ, ভূমিকা শব্দটা না লিখে আপনি জাস্ট প্রথম প্রশ্ন যখন লেখা শুরু করবেন, ভূমিকার মতোই একটা প্রশ্নের সার অংশ, উত্তরের একটা সার অংশ কিন্তু আপনি উপরে লিখতে পারেন, যে আমি এই প্রশ্নের উত্তরটা আপনি কোন সেকশন দিয়ে শুরু করবেন সেই বিষয়টা আপনি একদম শুরুতেই কিন্তু উল্লেখ করতে পারবেন। অর্থাৎ আলোচ্য প্রশ্নের উত্তর এই আইনের এই সেকশনে রয়েছে, আমি নিম্নে এই সেকশনগুলো দিয়ে উত্তরটি করব, যেটা আমি এভাবে লিখেছিলাম। তো আপনারাও চাইলে এভাবে করে লিখতে পারেন, সেটা আলাদা বিষয়। এরপর আসি সেকশনের নিচে হাইলাইট করা। দেখেন পরীক্ষার সময়টা এত কম, মানে 4 ঘন্টা। যাদের লেখা স্পিড তাদের বিষয়টা ভিন্ন। স্পিড থাকার পরেও প্রশ্ন যদি একটু কঠিন হয়, যদি অনেক চিন্তা করতে হয় উত্তর লিখতে গিয়ে, সেই ক্ষেত্রেও দেখা যায় লেখা স্পিড থাকার পরেও কিন্তু সময়টাকে যথাযথ ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। 4 ঘন্টায় সবগুলো প্রশ্নের উত্তর লেখাটাই অনেক কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা সেকশনের নিচে একদম হাইলাইট করার মতো এরকম সময় পাওয়া যাবে বলে আমার মনে হয় না। হয়তো কিছু কিছু পারবেন আপনি, আবার অনেক সময় ধৈর্য থাকবে না। তো প্রশ্নের সেকশনের নিচে হাইলাইট করাটা খুব ইম্পর্টেন্ট না, অথবা অন্য কোনো কালি ব্যবহার করাটা ইম্পর্টেন্ট না। তবে আপনি যদি চান আপনার লেখাটা পরীক্ষক দেখে মুগ্ধ হোক বা দেখতে সুন্দর লাগুক, এটার জন্য যদিও কোনো আলাদা কোনো মার্কস নাই, হয়তো দেখে ওনার ভালো লাগতে পারে, আপনি সেই ক্ষেত্রে করতে পারেন। আপনি হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর লিখেছেন, সেখানে দেখা যাচ্ছে আপনি, যেমন ধরুন আমরা যখন
প্রশ্নগুলো সমাধান করি, আমরা যখন সমস্যাভিত্তিক প্রশ্নগুলো সমাধান করি, তখন আমরা ওখানে কিন্তু মানে প্রত্যেকটা ইয়েতে পয়েন্ট দেখা যায়। যেমন ধরুন ঘটনা দেই, হ্যাঁ, ঘটনার বিবরণ লিখে নিচে একটা আন্ডারলাইন করি। তারপরে হচ্ছে যে বিচার্য বিষয় লিখে নিচে আন্ডারলাইন করি, সিদ্ধান্ত লিখে নিচে আন্ডারলাইন করি। এই যে আন্ডারলাইনগুলো, এগুলো চাইলে আপনি সবুজ কালি দিয়ে করতে পারেন। ন্যাচারালি যদি আপনি কালো কালি দিয়ে উত্তর লিখলেন, ওই পয়েন্টগুলোকে আপনি নিচে আন্ডারলাইনটা সবুজ কালি দিয়ে করতে পারেন। এটা একটা। আর হচ্ছে সেকশনের নিচে আপনি হাইলাইটও করতে পারেন ইচ্ছে হলে, অথবা হাইলাইট না করলে কিচ্ছু আসে যায় না। আপনি জাস্ট আপনার মূল লেখা থেকে সেকশনটাকে একটু আলাদা করে, একটু বড় সাইজের করে, চোখে পড়ে মতো করে লিখলে হয়ে যাবে। যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি কিন্তু প্রথম থেকেই আপনার জিনিসটা বুঝে যাবে। আমি যেটা করতাম সেটা হচ্ছে, বিশেষ করে আমি যেটা করেছি রিটেন পরীক্ষায়, প্রথম যে ভূমিকা সুলভ যে একটা সার অংশ লিখেছি বললাম না, ওই অংশটাতে আমি একদম শুরুতেই লিখে ফেলেছি যে, এটা অন্য কেউ কখনো করেছে কিনা আমি জানি না, আমি শুরুতেই লিখে ফেলেছি যে আলোচ্য প্রশ্নটির উত্তর করার জন্য আলোচ্য প্রশ্নটির উত্তর আমি নিম্নোক্ত সেকশনগুলো দিয়ে করব। এইটা বলে, মানে এটা লিখে জাস্ট এটার নিচে আমি সবগুলো সেকশন, যে সেকশনগুলো লিখবো উত্তর করব, সেই সেকশনগুলোকে ধারাবাহিকভাবে দিয়েছি। আর এটা আমি পরবর্তীতে আপনাদেরকে কোনো একটা ভিডিওর মাধ্যমে ওই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। আলোচ্য প্রশ্নের উত্তরটি আমি নিম্নোক্ত সেকশনগুলো দিয়ে উত্তর করব, মানে কোন আইনের কোন সেকশনগুলো দিয়ে উত্তর করব সেই জিনিসটা আমি নিচে একদম শুরুতেই লিখে দিয়েছি। তো এখানে দেখা যায় আমি সেকশনগুলো হলো এভাবে করে লিখতাম। সেকশনগুলো হলো দিয়ে আমি সবগুলো সেকশন একটার পর একটা লিখেছি। সেই সেকশনগুলোর মধ্যে ধরুন আমার কোন একটা সেকশন মনে নাই, আমি কিন্তু এটা অতটুকুতেই অল্প একটু স্পেস থেকে চলে গেছি পরের প্যারাতে। এবং যদি আমার মনে হচ্ছে লিখতে লিখতে হুট করে আমি কোন একটা সেকশন ওখানে যোগ করে ফেলেছি, সেই সেকশনটা আমি আবার ওই শুরুর সার অংশের মধ্যে ওখানে কিন্তু লিখে ফেলেছিলাম। এই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই হলো হাইলাইট করার বিষয়টা। তো হাইলাইট করতেও পারেন, নাও করতে পারেন, এতে কিছু আসে যায় না। জাস্ট প্রথমের স্টার্টটা যদি ওরকম হয়, স্মার্ট হয়, তাহলে ওখান থেকেই কিন্তু যিনি খাতা কাটবেন তিনি বুঝে যাবেন। মনে রাখবেন, যারা আপনাদের খাতা কাটবে তারা কোনো অনভিজ্ঞ ব্যক্তি নয়, তারা কোনো সাধারণ কেউ নয়, সকলেই বিচারপতি। তারা এ ধরনের ছোটোখাটো মানে বাচ্চামি সুলভ কোনো আচরণ তাদের সাথে করার প্রয়োজন নেই। তারা এমনিতে দেখে, আপনার খাতা দেখলেই বুঝে যাবে। তারপরেও ওই যে ধারাগুলো যেন অনেকের হাতের লেখা ভালো না, সেই জন্য যাতে ভালোভাবে বুঝতে পারে সেজন্য আপনার ধারাগুলোকে একটু বড় করে লেখা বা চোখে পড়ার মতো করে লেখা, এটাই। তারপরে আছে হচ্ছে একটা পেজে কত লাইন লিখতে হবে। একটা পেজে কত লাইন লিখতে হবে সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো নিয়ম বা বিধি নেই। কারণ একটা পেজে আপনি 18 লাইন অনেকেই বলে, তারপর অনেকেই বলে 15 লাইন। এগুলো আসলে যার যার ব্যক্তিগত বিষয়। তবে বিষয়টা হচ্ছে ওই পেজটাতে মোটামুটি মানে যতটুকু লিখলে লেখাটা স্পষ্ট হয়, দেখে বোঝা যায়, সেটা। এখানে লাইন গোনার কোনো সময় আপনি পাবেন না, হিসাব করার সময় পাবেন না। একদম আপনি লেখাটাকে বেশি লেখা দেখাতে গিয়ে একদম একটা পেজে 10-12 লাইন লিখে চলে যাবেন, এরকম না। আপনার লেখার মানটা আপনাকে ডিসাইড করতে হবে যে কতটুকু লিখবেন, কত লাইন লিখবেন। ধরুন কারো হাতের লেখা কিন্তু অনেক ছোট, সে কিন্তু দেখা যাবে ওখানে 20-22 লাইন লিখে ফেলেছে, তাহলে কি তার খাতাটা মূল্যায়ন হবে না? অবশ্যই হবে। আবার অনেকের লেখা দেখা যায় অনেক বড়, সে দেখা যায় 15 লাইনেই ওইটা লেখা শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে একটা পয়েন্ট লিখলেন, সেই পয়েন্টে হয়তো 4-5 লাইন 7 লাইন লিখছেন, তারপরে মাঝখানে হয়তো আবার একটা স্পেস, হালকা স্পেস রাখলেন, তারপর আরেকটা পয়েন্ট শুরু করলেন, একটু স্পেস রাখলেন, আরেকটা পয়েন্ট শুরু করলেন। এভাবে করতে গিয়ে দেখা যায় ওই যে পয়েন্ট, স্পেস, এগুলো সব মিলে দেখা যায় 15-18 লাইন 20 লাইন হয়ে যাচ্ছে। লেখা ছোট বড় এগুলোর উপর ডিপেন্ড করে মোটামুটি এটা হবে। এখানে ধরা বাঁধা নিয়ম নাই। তবে খুব বেশি ফাঁকা রাখলে এখানে হয়তো আপনার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে যে সে নিজের লেখাগুলোকে বেশি দেখানোর জন্য এরকম করেছে। পরীক্ষায় তো আসলে বেশি দেখানোর কিছু নাই, টু দ্য পয়েন্ট অ্যান্সার। আপনার যতটুকু চাইছে প্রশ্নে ততটুকুই তো উত্তর লিখবেন, আর যতটুকু মার্কস আছে ওই অনুযায়ী মেপে আপনি উত্তর লিখবেন। এমন না একটা প্রশ্ন সাগর করে ফেললে আপনাকে সেখানে 15 মার্কসের বেশি দেওয়ার সুযোগ নাই। আপনার প্রশ্নের মধ্যে আছে 15 নাম্বার বা 5 নাম্বার বা 10 নাম্বার, যেই প্রশ্নটার মধ্যে 10 মার্কস আছে সেখানে যদি আপনি 20 পাতাও লেখেন আপনাকে 12 মার্কস দেওয়ার সুযোগ নাই। সো
এত বেশি লেখা দেখানোরও কোনো প্রয়োজন নাই। এরপর হচ্ছে প্রশ্নের মধ্যে 10 মার্কস আছে, এখানে লেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু আপনি কিছুই লিখলেন না, শুধু টু দ্য পয়েন্টে লিখতে গিয়ে এত কম লিখেছেন যে 10 মার্কস দেওয়ার মতো হয় নাই। তো আপনার মোটামুটি মূল বিষয়টা হচ্ছে পরীক্ষায় ফুল অ্যান্সার করাটা। আপনার 100 মার্কসের অ্যান্সার করে আসতে পারলেই আপনাকে হয়তো সেখানে একটা ভালো মার্কস এনে দিবে। যদি আপনি 100 মার্কসের মধ্যে যদি আপনি 60 বা 70 মার্কসের অ্যান্সার করলেন, দেখা গেল ওখানে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, যেখানে আপনাকে নাম্বার দিতে গিয়ে দেখা যাচ্ছে 50 মার্কস দেওয়া সম্ভব হচ্ছে না। তো আপনার মনে হচ্ছে 70 মার্কস আমি অনেক ভালো করে করেছি, অথবা 60 মার্কস আমি অনেক ভালো করে করেছি, কিন্তু দেখা গেল বাসায় এসে দেখলেন যে একটা প্রশ্নের উত্তর আপনি ভুলই লিখে আসছেন। তাহলে এই যে ভুল লিখে আসছেন, সেখানে পরীক্ষকের কিছু করার নেই। এখন আপনি যদি বলে বেড়ান যে আমি এত ভালো লেখার পরেও আমাকে কেন নাম্বার দেওয়া হলো না, আপনি অথচ নিজেই জানেন না যে আপনি একটা ভুল উত্তর লিখে আসছেন। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন ফুল অ্যান্সার করে আসার জন্য, সময়টাকে যথাযথ কাজে লাগানোর জন্য। এখন যে সময়টা আছে সেই সময়টার মধ্যে আপনারা খুব বেশি লেখার চর্চা করবেন, যাতে করে দ্রুত লেখা শেষ করা যায়। যেমন আমি প্রশ্ন সিলেকশন করতে গিয়ে আমি প্রায় 30-40 মিনিট 45 মিনিট মতো আমি নষ্ট করে ফেলেছি মার্জিন টার্জিন এগুলো করতে গিয়ে, তারপরে লেখা শুরু করেছি, কারণ আমার লেখা অনেক স্পিড ছিল। তো আপনারাও যদি লেখাটা একটু স্পিড রাখেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে এবং পরীক্ষায় প্রপারলি টাইমটাকে কাজে লাগাতে পারবেন। এই বিষয় আরেকটা বিষয় যেটা আছে সেটা বলি, এটা সর্বশেষ বিষয়, সেটা হলো নাম্বারিং করা। নাম্বারিং বলতে খাতার মধ্যে মানে নাম্বারিং করা। প্রথমে আপনাদেরকে যে পেজটা দেওয়া হবে সেটা মনে হয় 20 পাতা বা 40 পৃষ্ঠার একটা খাতা আপনাদেরকে দেওয়া হবে। এটার পরে আলাদা পেজ অনেকে এনে, আমিও নিয়েছিলাম অনেকগুলো পেজ। তো মূল খাতায় যে পৃষ্ঠাগুলো থাকে সেগুলো তো ধারাবাহিকভাবে থাকে, সেগুলোতে নাম্বারিং না করলেও চলবে, কিন্তু মূল খাতার পরে এক্সট্রা যে পেজগুলো নেবেন সেইগুলোতে আপনি চাইলে নাম্বারিং করতে পারেন। আপনি প্রথম পেজ থেকেও করতে পারেন নাম্বারিং। প্রথম পেজ থেকে করে গেলে তাহলে শেষ পেজটাতে যেরকম নাম্বারিং করা দরকার ওই নাম্বারটা বসাবেন। আর যদি প্রথম খাতাটাতে যদি আপনি নাম্বারিং না করেন, তাহলে ওইটার সাথে যুক্ত খাতাগুলোতে 1, 2, 3 করে প্রত্যেকটা পেজে আপনি দিবেন, নাম্বার দিবেন। এই যে উপরে করে বা যে কোনো একটা সাইডে করে আপনি যেখানে স্পেস খালি রাখেন ওরকম একটা সাইডে করে পেজ মার্কটা দিয়ে রাখবেন। এমন পেজ এত কিছু লিখতে হবে না, জাস্ট 1, 2, 3 এভাবে দিয়ে দিলেও হয়ে যাবে। এতে করে আপনার কোনো একটা খাতা যদি মিসিং হয় তাহলে বোঝা যাবে। অনেক সময় দেখা যায় খাতাগুলোকে যখন পরীক্ষকরা এক জায়গা থেকে অন্য জায়গায় করে অনেক পেজ মিসিং হয়ে যেতে পারে, যদিও বা ওখানে আমরা সুতো দিয়ে গেঁথে দিই, মিসিং হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও যদি মিসিং হয়ে যায় তাহলে ওটা ধরা পড়বে যদি আপনি পেজের উপর নাম্বারিং করেন। আর এটা আরেকটা সুবিধা হবে, যেমন ধরেন যারা একটু অতিরিক্ত পেজ নেন, লেখা একটু বেশি বড় বা একটু বেশি লিখেন, তো দেখা যাবে কি আপনার অনেকগুলো পেজ হয়ে গেছে, নিজেই কিন্তু ওই পেজগুলো ধারাবাহিকভাবে গোছাতে পারছেন না। সেজন্য আপনার নাম্বারিংটা করা থাকলে নিজেও পেজ গোছাতে পারবেন। যিনি পরীক্ষক খাতা কাটবেন সেখানে দেখা যাচ্ছে পেজ একটা যদি উল্টাপাল্টা হয় তিনি ওখান থেকে শনাক্ত করতে পারবেন কোন পেজের পরে কোন পেজ। আর কোনো একটা পেজে যদি আপনি ভুলে না লিখে চলে যান, এখানে তো অলরেডি প্রথম ইনস্ট্রাকশনে আছে যে একটা পেজের উভয় পিঠে লিখতে হবে। যদি দেখা যাচ্ছে আপনি ভুলক্রমে পাতা উল্টাতে গিয়ে মাঝখানে 2টা পিঠ বাকি রয়ে গেল, থার্ড পিঠে চলে গেলেন। দেখুন, ধরুন এখানে আপনি খাতা উল্টানোর সময় 1 পেজ উল্টাতে গিয়ে ভুলে 2 পেজ উল্টাই ফেলছেন। এখন দেখা যাচ্ছে আপনি এই 2টা পেজ ভিতরে থেকে গেল, তখন কি করবেন, এগুলোতে একটা লম্বা করে ক্রস দিয়ে যাবেন যাতে খালি না থাকে। এই হলো মোটামুটি প্রস্তুতি। আর কোনো বিষয় যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য। মোটামুটি এই বিষয়গুলো মেনে চললে হবে, খুব বেশি বাড়তি প্যারা নেওয়ার প্রয়োজন নেই। আর খাতা বাঁধার সিস্টেমটা একটু দেখে যাবেন, অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যায় খাতাটা বাঁধতে পারে না, অসুবিধা হয়ে যায়। আর পরীক্ষায় অবশ্যই কারো থেকে এদিক সেদিক দেখতে গিয়ে নিজের এক্সপেল হওয়ার পরিবেশ সৃষ্টি করবেন না। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। এই যে সময়টা আছে আর খুব বেশি দিন সময় নেয়, মাঝখানে আবার ঈদের ছুটি, দেখা যাবে পড়া হজবরল হয়ে যাচ্ছে। তো নতুন করে কোনো কিছু না পড়ে আপাতত আপনারা যেই পড়াগুলো পড়েছেন সেগুলোকে বারবার রিভাইজ করার চেষ্টা করুন। এটাই কিন্তু আপনার সাফল্যের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর
সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনাকে কয়েকটা পরীক্ষা দেওয়া বাসায় বা কোনো কোচিং সেন্টারের অধীনে আপনারা লিখিত পরীক্ষা বাসায় মিনিমাম 4 থেকে 5টা আপনারা পরীক্ষা দেবেন। তাহলে হচ্ছে এই যে ইনস্ট্রাকশনগুলো বললাম সেই ইনস্ট্রাকশনগুলো যদি আপনি ওইভাবে মেনটেন করে বাসায় প্র্যাকটিস করেন, পরীক্ষার খাতায় এগুলো অটো ফিল আপ হয়ে যাবে। আপনাকে নতুন করে চিন্তা করে কোনো কিছু করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আর হাতের লেখার উপর কোনো নাম্বার নাই। হাতের লেখা এত সুন্দর হওয়ার বাঞ্ছনীয় নয়, হাতের লেখাটা স্পিড হওয়াই বাঞ্ছনীয়, এবং হাতের লেখার অন্তত স্পষ্ট হতে হবে। সুন্দর হোক না হোক, লেখার সৌন্দর্যের উপর যেহেতু এখানে কোনো নাম্বার নাই, লেখার সৌন্দর্য নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। শুধুমাত্র লেখাটা স্পষ্ট হওয়া, পয়েন্টগুলো যেন বোঝা যায়, সব মানে আপনার লেখার বানানগুলো যেন ঠিক থাকে। অনেকেই দেখা যায় ভুল বানান লিখে, যেমন ধরুন অনেক সময় দেখা যায় একটা প্রশ্নের মধ্যে ইংলিশ একটা ওয়ার্ড চলে আসলো, সেই ইংলিশ ওয়ার্ডটার যদি বাংলা অর্থ আপনার জানা থাকে, প্রয়োজন আপনি বাংলাটা লিখবেন। দেখা যাচ্ছে ওই ওয়ার্ডটা স্পেলিং আপনি ভুল করে ফেললেন, ভুল করে ফেলার কারণে ওইটাতে পরীক্ষকে হয়তো আপনার নেগেটিভ চিন্তা করতে পারে। সো বানান টানানের দিকে একটু খুব মনোযোগ দিবেন। কিছু বানানের মধ্যে দেখা যায় চন্দ্রবিন্দু থাকে, আমরা দিই না। তারপরে আবার অনেকগুলো দেখা যায় যুক্ত বর্ণের মধ্যে ভুল হয়ে যায়, তারপর বানানের মধ্যে গতে ঘ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো, যেমন ধরুন অনেকেই কিন্তু বিজ্ঞ বানানটাও লিখতে পারে না। হ্যাঁ, বিজ্ঞ বানানটা দেখা যায় ভুল করে ফেলছে, অথবা এরকম কিছু বানান থাকে না যেগুলো হয়তো ঠ হবে কিন্তু ট লিখে ফেলতেছে। এই ধরনের যেগুলো থাকে সেইগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে। আবার অনেকেই দেখা যায় শিক্ষানবিশ না থাকার কারণে অনেক কিছু জানে না প্র্যাকটিক্যাল, তারও অনেক কিছু দেখা যাবে দরখাস্ত বা মোসাবিদা করার ক্ষেত্রে অনেক ভুল করে ফেলে। সেই জিনিসগুলো যেন প্রপারলি হয় সেগুলো এখন থেকে প্র্যাকটিস করে যাবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।